ঈদের আর মাত্র কিছুদিন বাকি ছিল, তাই সবাই ঈদের শপিং করার জন্য বাজারে গিয়ে ভিড় করতে শুরু করে। বিশেষ করে মহিলা সম্প্রদায় ঈদের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনবে বলে ছোট ছোট দোকানে কিংবা শপিং মলে অথচ কোনো শাড়ির দোকানে গিয়ে ভিড় করে। আর এবার বাজারে খুব সস্তায় অনেক সুন্দর সুন্দর ঈদের শাড়ির কালেকশন ওঠে। সেই কারণে পিঙ্কি প্রচন্ড খুশি ছিল, কারণ পিঙ্কি সস্তা শাড়ি পরতে খুবই পছন্দ করে। তাই সে এই বছর ঈদে সস্তায় নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে ফেলে। একদিন সে শপিং করে বাড়িতে ফিরে আসে, তখন তার শাশুড়ি মা রশনি বলে, বৌমা, ঈদের সময় শুধুমাত্র নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসলে হবে? ঈদ উৎসবে শুধু নিজের জন্য শাড়ি কিনলে হবে না, সকল আত্মীয় স্বজনকেও শাড়ি উপহার দিতে হবে। তাই কালকে গিয়ে তুমি সবার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে। আত্মীয় স্বজনদের মধ্যে টিনার মা আছে, তারপরে টিনার মাসি, আমার বান্ধবী রিঙ্কি, সবার জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি কালকে গিয়ে সবার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো। আপনি একদম চিন্তা করবেন না। আর এর থেকেও যদি বেশি বড় আত্মীয় স্বজনের লিস্ট থাকে তাহলে সেই লিস্ট আমাকে দিয়ে দেবেন, আমি আরো বেশি বেশি শাড়ি কিনে নিয়ে আসবো। এই বলে পিঙ্কি শপিং করা শাড়ির ব্যাগ নিয়ে ঘরে চলে যায়। আর সে সস্তার শাড়িগুলো গায়ে পরে আয়নায় দেখতে থাকে, কিন্তু শাড়িগুলোকে দেখে মনে হয় না যে শাড়িগুলোর দাম খুবই কম। সেই কারণে পিঙ্কি আরো বেশি খুশি হয়। প্রত্যেকটি শাড়ির দাম বড় জোর 200 থেকে 300 টাকার মধ্যে ছিল। আর কিছু কিছু শাড়ি তো 50 টাকায় পিঙ্কি বাজার থেকে দরদাম করে কিনে নিয়ে আসে। এবার ঈদে আমি সস্তা সুন্দর সুন্দর শাড়ি পরে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। আর আমার শাশুড়ি মা কি ভেবেছে, আমাকে দিয়ে সবার জন্য শাড়ি কিনিয়ে আমার টাকা খরচা করাবে? সেই গুড়ে বালি, কারণ আমি সবার জন্য সস্তার থেকে আরো সস্তা শাড়ি কিনে নিয়ে আসবো। এসবই ভাবতে ভাবতে পিঙ্কি তার সস্তা শাড়িগুলো পরে দেখতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই সে আবার সস্তা শাড়ি কিনতে বাজারে চলে যায়। আর প্রত্যেকবার বাজারে গিয়ে সে তার ধরা বাঁধা রাকেশের দোকানে শাড়ি কিনতে চলে যায়। রাকেশ তাকে দেখে আনন্দিত হয় আর সুন্দর সুন্দর সস্তা শাড়ি দেখাতে শুরু করে। দিদি, এই দেখুন, আজকে আমি দোকানে নতুন নতুন সস্তায় সুন্দর সুন্দর শাড়ি তুলে নিয়ে এসেছি। তাই আপনার যা শাড়ি ইচ্ছে তাই নিতে পারেন। বেনারসি থেকে শুরু করে শিফন, সিল্ক, অর্গানজা সব শাড়ি মাত্র 500 টাকায় বিক্রি করছি। ও, তোমার দোকান থেকে এত শাড়ি কিনছি বলে আজকে তুমি শাড়ির দাম 500 টাকা করে দিলে? আজকে আমি একসঙ্গে 20টা শাড়ি কিনবো, তাই প্রত্যেকটা শাড়ি তোমাকে 100 টাকা করে দিতে হবে। যদি 100 টাকায় দাও তাহলে আমি তোমার কাছ থেকে শাড়ি কিনতে পারবো। ঈদের বাজারে 100 টাকা খুব কম হয়ে যাবে, তাই বুঝতেই তো পারছেন। আর এই শাড়িটা আমার 100 টাকাতে কেনা নয়, তাই আপনি না হয় আমাকে এই শাড়িটা 300 টাকা দিন। যেহেতু আপনি 20টা শাড়ি একসাথে কিনবেন, তাই 300 টাকায় আপনাকে শাড়ি দিয়ে দেবো। যদি 100 টাকায় দিতে হয় দাও, তাহলে 20টা শাড়ি আমি পছন্দ করছি, না হলে আমি উঠলাম। আর কি বলবো, নিন, পছন্দ করুন। পিঙ্কি সবাইকে শাড়ি উপহার দেওয়ার জন্য সস্তায় 20টা শাড়ি পছন্দ করে। আর প্রত্যেকটা শাড়ির দাম মাত্র 100 টাকা। এত সস্তায় শাড়ি কিনতে পেরে পিঙ্কির মনে একেবারে যুদ্ধ জেতার মতো আনন্দ হয়। সে যখন শাড়িগুলো নিয়ে দোকান থেকে বেরোবে তখন তার একটা লাল কালারের বেনারসি শাড়ির উপর চোখ পড়ে। আর শাড়িটা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং অন্যরকমের ছিল, তাই পিঙ্কি নিজের জন্য ওই লাল বেনারসি শাড়িটা মাত্র 200 টাকা দিয়ে কিনে নেয়। কেউ বলবে, এত সুন্দর লাল বেনারসি শাড়ি মাত্র 200 টাকা দাম দিয়ে আমি কিনেছি, আর ঈদের দিনে আমি এই বেনারসি শাড়িটাই পরবো। লাল কালার দেখতে আমার গায়ে ভীষণ মানাবে। উফ, এবার এত সস্তায় শাড়ি কিনতে পেরে আমি খুব খুশি হয়েছি। এই বলে পিঙ্কি সমস্ত শাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। সে শাড়িগুলো তার শাশুড়ি মাকে দেখাতে শুরু করে। এত সুন্দর শাড়ি দেখে রোশনি দেবীর চোখ একেবারে চকচক করে ওঠে। বৌমা, তুমি তো দেখছি বেশ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিনে এনেছো। আমি ভাবতেই পারি না তুমি আমার আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য এত দামি দামি শাড়ি কিনবে, কারণ তুমি যা কিপটে। মা, আপনি শুধু আমাকে কিপটে কিপটে বলে খেপান কেন বলুন তো? আমাকে আপনি চিনতেই পারলেন না। আমি আজকে আপনার আত্মীয় স্বজনদের জন্য 30,000 টাকা খরচা করে শাড়ি কিনে এনেছি, আর আপনি আমাকে কিপটে বলছেন? বাবা, 30,000 টাকা মানে তো অনেক। না বৌমা, তোমাকে আর কোনোদিনও আমি কিপটে বলবো না। আর বলছি যে তুমি সবার জন্য শাড়ি কিনেছো আর আমার জন্য শাড়ি কিনে আনোনি। হ্যাঁ, আমি তো আপনার জন্য 5,000 টাকা খরচা করে খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছি। আমি নিজের শাড়ির জন্য এখনো পর্যন্ত 5,000 টাকা খরচা করিনি। পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। পিঙ্কি সেই 5,000 টাকা দামের শাড়ি রোশনি দেবীর হাতে দিলে রোশনি দেবী তখনই নিজের গায়ে শাড়িটা ফেলে দেখতে শুরু করে
কিন্তু রোশনি দেবী ভোলা ভালা হওয়ায় সে নিজের বৌমার কেরামতি ধরতে পারে না। রোশনি দেবী বুঝতেই পারে না যে সেই শাড়িটার আসলে মাত্র 50 টাকা দাম। সত্যি বৌমা, এই শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, আর তুমি আমাকে এত দামি শাড়ি উপহার দেবে আমি তো ভাবতেই পারিনি। এই প্রথম আমি ঈদে এত সুন্দর আর এত দামি শাড়ি উপহার পেলাম, তাই তোমারও আমার কাছ থেকে একটা দামি শাড়ি উপহার হিসেবে পাওনা রইলো। আরে ঠিক আছে, আপনি যে শাড়িটা পেয়ে খুশি হয়েছেন তাতেই আমি আনন্দিত। আর হ্যাঁ, এসব উপহারের শাড়িগুলো আপনি সবার বাড়িতে পৌঁছে দেবেন, কেমন? এই বলে পিঙ্কি নিজের ঘরে চলে যায়। আমার শাশুড়ি এতই বোকা যে 50 টাকার শাড়িকে 5000 টাকার শাড়ি বলে চালিয়ে দিয়েছি। আর ওই বুড়ি ধরতেই পারেনি। উনি ভাবলো কি করে যে আমি ওনাকে 5000 টাকার শাড়ি কিনে দেব। এই বছর সস্তার শাড়ি কিনে আমি বেশ ভালোই লাভ করতে পারছি, তাই আমার মনটা খুবই আনন্দিত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রোশনি দেবী উপহারের শাড়িগুলো সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আর পিঙ্কি যেহেতু ঈদ উপলক্ষে সস্তায় অনেকগুলো শাড়ি কিনে ফেলে, তাই সেই ঈদ আসার কিছুদিন আগে থেকেই নতুন নতুন শাড়িগুলো পরতে শুরু করে দেয়। ফলে প্রতিবেশী মহিলারা পিঙ্কি সুন্দর সুন্দর নতুন শাড়ি দেখে একেবারে হিংসায় জ্বলে ওঠে। একদিন পিঙ্কি একটা সুন্দর নতুন শাড়ি পরে বাজার করতে যায়, আর বাজারে যাওয়া মাত্রই তার পাপিয়ার সঙ্গে দেখা হয়। কিরে পিঙ্কি, তোর ব্যাপার কি? তোকে দেখে মনে হচ্ছে তোর ঈদের চাঁদ তো এখনই উঠে গেছে। তোর কি আজ থেকে ঈদ হচ্ছে নাকি রে, যে তুই এত সুন্দর চকচকে দামি শাড়ি পরে বাজার করতে চলে এসেছিস? আর বলিস না, আমার ছোট ভাই কাজের সূত্রে অন্য দেশে থাকে, আর সে বিদেশ থেকে অনেক অনেক টাকা খরচা করে আমার জন্য ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়েছে। আর আমার বড় আমাকে অনেকগুলো দামি দামি শাড়ি কিনে দিয়েছে। সেই জন্য আমি আজকে থেকেই শাড়িগুলো পরা শুরু করে দিয়েছি। বেশ ভালোই তো, ঈদে এবার তোরই বাজার। যাক, আমি চললাম রে, তোকে ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা জানাই। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। পিঙ্কি খুশি মনে বাজার করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর পিঙ্কি দেখে যে তার শাশুড়ি মা হাতে একটা খুব সুন্দর শাড়ি নিয়ে পিঙ্কির জন্য অপেক্ষা করছে। আসলে রোশনি তার বৌমার জন্য ঈদের উপহার হিসেবে শাড়ি কিনে নিয়ে আসে। বৌমা, আমি তোমাকে ঈদের উপহার দিলাম এই সুন্দর গোলাপি কালারের বেনারসি শাড়িটা। আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পর উপহার হিসেবে দিয়েছিল, আর এই শাড়িটা একেবারে অমূল্য। এবার এই অমূল্য শাড়িটা আমি ঈদের উপহার হিসেবে তোমাকে দিলাম, এই নাও। গোলাপি রঙের বেনারসি শাড়ি দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে যে সস্তার লাল কালারের বেনারসি শাড়িটা কিনেছে সেই শাড়িটাকে একেবারে গোলাপি রঙের বেনারসি শাড়িটার মতোই দেখতে। আমাকে বোকা বানানো একদম বের করে দেব। শাশুড়ি মা মনে করছে যেন আমি কিচ্ছু বুঝতে পারবো না। উনি মনে হয় আমার মতো সস্তা শাড়ি বাজারের খোঁজ পেয়ে গেছে, আর আমাকে একটা 200 টাকার শাড়ি উপহার দিয়ে বলছে শাড়িটা নাকি অমূল্য। যত সব। কিন্তু সেই বিষয়ে পিঙ্কি তার শাশুড়ি মাকে কিছু বুঝতে দেয় না। সে ওই শাড়িটা উপহার হিসেবে নিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা তাদের বাড়িতে কাজের মেয়ে টিয়া ঘরবাড়ি মুছতে এবং পরিষ্কার করতে আসে। কি ব্যাপার দিদিমণি, আর একদিন পরেই ঈদ, কিন্তু এবার ঈদ উপলক্ষে তুমি আমাকে কোনো বোনাস দিলে না, আর শাড়িও দিলে না। এরকম করে চললে কিন্তু আমি আর কাজ করতে পারবো না। আরে, আমি কি বলেছি যে তোকে আমি ঈদের উপহার হিসেবে শাড়ি আর বোনাস দেব না? আমি আজকেই তোকে শাড়ি আর টাকা দিতাম। তুই কাজ করে বাড়ি ফেরার সময় আমার সঙ্গে একবার দেখা করে যাবি। তোকে আমি একটা খুব সুন্দর বেনারসি শাড়ি দেব, আর বোনাস হিসেবে মাহিনার ডবল টাকা দেব, কেমন? এই শুনে টিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে খুশি মনে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। টিয়া বাড়ি যাওয়ার সময় পিঙ্কির সঙ্গে দেখা করলে পিঙ্কি তাকে তার শাশুড়ি মায়ের দেওয়া সেই বেনারসি শাড়িটা উপহার হিসেবে দিয়ে দেয়, কারণ সেই শাড়িটি একটু পুরানো ধরনের দেখতে হওয়ায় সেটা একেবারে পিঙ্কির পছন্দ হয়নি। আর পিঙ্কি মনে মনে একেবারে নিশ্চিত ছিল যে ওই গোলাপি রঙের বেনারসি শাড়িটা খুবই সস্তা। বাহ দিদিমণি, এই শাড়িটা সত্যি খুবই সুন্দর দেখতে, আর শাড়ির গায়ে যে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে, এটার জন্য শাড়িটাকে আরো বেশি ভালো লাগছে। আমি ঈদের দিন এই শাড়িটাই পরবো। এই বলে টিয়া খুশি মনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। ঈদের দিন পিঙ্কি এবং তার শাশুড়ি মা খুবই সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। বৌমা, এই দেখো, তুমি 5000 টাকা দিয়ে আমাকে যে শাড়িটা ঈদ উপলক্ষে উপহার দিয়েছিলে, আমি কিন্তু আজকে সেই শাড়িটাই পরেছি। কিন্তু পিঙ্কি তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি না পরে নিজের লাল রঙের বেনারসি শাড়িটাই পরে। এই দেখে তার শাশুড়ি মায়ের মন খারাপ করে। মা, আপনি যে শাড়িটা আমাকে দিয়েছিলেন ওই শাড়িটা ভীষণ ওল্ড ফ্যাশন,
আর দেখতে কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর ওই শাড়ির উপরের গোল্ডেন কাজগুলো আমার একদম পছন্দ হয়নি, তাই জন্য আমি আমার নিজের পছন্দ করা লাল বেনারসি শাড়িটাই পরেছি। কি শাড়িটাকে পুরানো যুগের শাড়ি বলছো তুমি? তোমার তো দেখছি শাড়ি সম্বন্ধে কোনো ধারণাই নেই। তোমাকে ভালোবেসে আমি অত সুন্দর গোলাপি বেনারসি শাড়িটা উপহার দিলাম, আর ওই শাড়ির গোল্ডেন কাজটাকে তুমি অপছন্দ বলছো? তুমি কি জানো ওই শাড়ির পাড়ে সোনা দিয়ে কাজ করা? কারণ পুরানো দিনের শাড়িতে সুতোর বদলে সোনার কাজ করা থাকতো, আর এখনকার বাজারে ওই শাড়ির দাম 1 লক্ষ টাকা। কি শাড়িটার দাম 1 লক্ষ টাকা? কিন্তু আমি তো এই শাড়িটা 200 টাকার শাড়ি ভেবে আমাদের কাজের মেয়েকে উপহার দিয়ে দিয়েছি, কারণ আমি ভেবেছি আপনি হয়তো সস্তার শাড়ি বাজার থেকে আমার জন্য এই শাড়িটা কিনে এনেছেন আর আমাকে অমূল্য বলে শাড়িটা চালিয়ে দিচ্ছেন। পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে তার বৌমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না, আর পিঙ্কি একেবারে থতমত খেয়ে শাশুড়ি মায়ের সামনে সস্তার শাড়ি কেনা এবং তাকে সস্তার শাড়ি উপহার দেওয়া সমস্ত ব্যাপারে সত্যি কথা বলে দেয়। তুমি অত দামি 1 লক্ষ টাকা দামের শাড়ি টিয়াকে উপহার দিয়ে দিলে, আর তুমি যে বলেছিলে আমার শাড়িটা 5000 টাকা দাম, এই শাড়িটা মাত্র 50 টাকা দামের। মিথ্যা কথা বললে এরকমই হয়, কিন্তু তাই বলে 1 লক্ষ টাকা দামের শাড়ি কাজের মেয়েকে? আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো বাজার থেকে সস্তা শাড়ি কিনে নিয়ে আসবো না। আর আপনি আমাকে একবার বলতে পারতেন যে শাড়িটাতে সোনার কাজ করা আছে, কারণ আমি যে লাল রঙের বেনারসি শাড়িটা পরেছি এই শাড়ির সাথে আপনার গোলাপি বেনারসি শাড়ির অনেক মিল ছিল। তাই আমি ভেবেছি হয়তো আপনিও আমাকে সস্তা শাড়ি উপহার দিয়েছেন, তাই আমি ওই শাড়িটা কাজের মেয়েকে দিয়ে দিয়েছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারবে সেখান থেকে আমাকে ওই সোনার কাজ করা বেনারসি শাড়ি জোগাড় করে নিয়ে এসে দেবে। এখন আমি বুঝতে পারছি যে এত বছর ঈদে আমি তোমাকে ওই শাড়িটা উপহার হিসেবে না দিয়ে ঠিক করেছিলাম, কারণ তুমি শাড়িটার মূল্য দিতেই পারলে না। আমি এক্ষুনি টিয়াকে ফোন করছি, ও আমাকে বলেছে যে এই গোলাপি বেনারসি শাড়িটা ও ঈদের দিন পরবে আর আমার বাড়িতে ঈদ পালন করতে আসবে, কিন্তু এখনো আসলো না কেন? অন্যদিকে টিয়া সেই গোলাপি বেনারসি শাড়িটা পরে খুবই আনন্দ করে। উফ, আমার ঈদ তো একেবারে জমে গেছে। আমার মনে হয় দিদিমণি আমাকে ভুল করে এই সোনার কাজ করা শাড়িটা উপহার দিয়েছে, কারণ দিদিমণি যা কিপটে, ও যদি একবার বুঝতে পারতো তাহলে আমাকে কোনোদিনও এত দামি শাড়ি দিত না। কিন্তু আমি এই শাড়ি কিছুতেই ওনাকে ফেরত দেব না। আমি এই শাড়ি বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করব, তাহলে আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। আর এদিকে পিঙ্কি কিছু বুঝতে না পেরে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। সে বারে বারে টিয়াকে ফোন করলেও টিয়া কিছুতেই ফোন ধরে না। এভাবেই সে বাজার থেকে শাড়ি কিনে নিয়ে এসে নিজের শাশুড়ি মা এবং আত্মীয় স্বজনকে উপহার দেওয়ায় এক ভয়াবহ শাস্তি পেয়ে যায়। তার 1 লক্ষ টাকা দামের সোনার কাজ করা শাড়ি কাজের মেয়ের কাছে চলে যায়। তারপর থেকে টিনা কোনোদিনও সেই বাড়িতে আর কাজ করতে আসে না। সেই 1 লক্ষ টাকা দামের শাড়ি বিক্রি করে সে একটা ব্যবসা শুরু করে। এভাবেই ঈদে বউয়ের সস্তা শাড়ি তার নিজের উপরই ভারী পড়ে যায়। মেম সাহেব, আমার শরীরটা ভীষণ খারাপ, আমি কিছুদিন কাজ করতে পারবো না। সেই কারণে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এটা আমার মেয়ে লিপিকা। যে কদিন আমার শরীর ঠিক হচ্ছে না সেই কদিন আমার মেয়ে আপনাদের বাড়িতে কাজ করবে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই, শুধু কাজ ঠিকঠাক মতো করতে পারলেই হবে। কিন্তু কমলা, তোমার মেয়ে যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে পড়াশোনা করবে কখন? শুনেছিলাম তোমার মেয়ে পড়াশোনাতে তো খুবই ভালো। হ্যাঁ দাদা বাবু, কিন্তু আমার মেয়েকে তো আমি আর পড়াশোনা করাতে পারবো না। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি ওকে আর কলেজে ভর্তি করতে পারছি না, কারণ কলেজে ভর্তি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সে কি, টাকা পয়সার অভাবে তুমি তোমার মেয়েকে পড়াতে পারবে না? এটা একবার আমাকে বলবে তো। তোমার মেয়ে পড়াশোনায় এত ভালো, আর ওর যেহেতু পড়াশোনা করার ইচ্ছাও রয়েছে, তাই তোমার মেয়ের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, আমি আমার মেয়ের সাথে সাথে তোমার মেয়েকেও একই কলেজে ভর্তি করে দেব, চিন্তা করো না। এই শুনে কমলা এবং তার মেয়ে লিপিকা খুবই খুশি হয়, কিন্তু গোপালকান্ত বাবুর স্ত্রী চিত্রা দেবী এবং তার মেয়ে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু তারা সেই মুহূর্তে গোপালকান্ত বাবুর সামনে কিছু বলার সাহস পায় না। 2-1 মাসের মধ্যেই গোপালকান্ত বাবু তার মেয়ে চৈতালিকে এবং কমলার মেয়ে লিপিকাকে এক নামি দামি কলেজে ভর্তি করে দেয়। এর ফলে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে কলেজে সবসময় লিপিকাকে অপমান করতে থাকে। আজকাল কমলার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় বেশিরভাগ সময় লিপিকা তার মাকে সাহায্য করার জন্য চৈতালিদের বাড়িতে কাজ করতে আসতো। এমনই একদিন
চৈতালি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি, তাও আবার তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। ওয়াও ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ চিকেন বিরিয়ানি। মা, তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দাও। কি রে লিপিকা, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে আয় আর এই চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দে। লিপিকা এই শুনে রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে এসে চিকেন বিরিয়ানি গুলো সার্ভ করে দেয়। এটাকে চিকেন বিরিয়ানি বলে? আমরা তো মাঝে মধ্যে এই খাবারটা খাই, তবে হ্যাঁ, ওটাতে চিকেন কিংবা আলু কিছু থাকে না। লিপিকার কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। কি বললি তুই? তোরা মাঝে মাঝে চিকেন বিরিয়ানি খাস? তোরা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করিস আর তোরা নাকি প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাস? এটা আমাকে বিশ্বাস করতে হবে? প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা পাচ্ছিস, তাহলে নিজের পড়াশোনার খরচ নিজেরা বহন করতে পারছিস না কেন? পড়াশোনা করার জন্য আমার বাবার কাছে হাত পেতেছিস কেন বল? না না, আসলে আমার মেয়ে চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না। আমি আমার মেয়েকে আগে কখনোই চিকেন বিরিয়ানি খাওয়াইনি। আমি আমার মেয়েকে খুব কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছি। ওর পড়াশোনার খরচ বহন করার জন্য বেশিরভাগ দিন আমাদেরকে আলু সিদ্ধ ভাত খেয়েই থাকতে হতো। আমাদের আর চিকেন বিরিয়ানি খাওয়ার মতো সামর্থ্য কোথায়? চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না, তাহলে বললো কেন যে মাঝে মধ্যে তোমরা চিকেন বিরিয়ানি খাও? এরা কতটা মিথ্যা কথা বলতে পারে! এক মিনিটে মিনিটে নিজেদের কথা পাল্টে দেয়, আর তুমি এদের কথায় বিশ্বাস করে এই মেয়ের পেছনে টাকা নষ্ট করছো। না না, তুমি ভুল ভাবছো। আসলে রাত্রিবেলার বাসি ভাত যখন বেঁচে যায়, আমি সকালবেলা সেটা পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজে দিই, আর ওই ভাতটা দেখতে কিছুটা বিরিয়ানির মতোই হয়ে যায়। আমার মেয়ে এই চিকেন বিরিয়ানিটাকেই ভাজা ভাত মনে করেছে, সেই জন্যই তো এরকমটা বলেছে। ও মাই গড, তোমরা ভাজা ভাতকে বিরিয়ানির সঙ্গে তুলনা করছো? আর তোমরা এতটা গরিব যে কখনো চিকেন বিরিয়ানি কিনে খেতে পারো না? লিপিকা এত বড় হয়ে গেল, এখনো পর্যন্ত একবারও চিকেন বিরিয়ানি খায়নি। আমার তো ভাবতেই অবাক লাগছে, এতটা গরিব কেউ কিভাবে হতে পারে। চৈতালি, তুমি ওইভাবে ওদেরকে অপমান করছো কেন? দারিদ্রতা কাকে বলে তুমি হয়তো জানো না। যারা দারিদ্রতার মধ্যে বসবাস করে তারাই জানে জীবন কতটা কষ্টকর হতে পারে। লিপিকা মা, তুমি মন খারাপ করো না। তুমি কখনো চিকেন বিরিয়ানি খাওনি, তাতে কি হয়েছে? এসো, আজকে তুমি আমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি খাবে। বাবা, তুমি সবকিছুতে এত বাড়াবাড়ি করো কেন? তুমি একটা চাকরের মেয়েকে আমাদের সঙ্গে বসে চিকেন বিরিয়ানি খেতে বলছো? ভুল করেও গরিবদেরকে তুমি চিকেন বিরিয়ানি খাইও না বাবা। একবার চিকেন বিরিয়ানি খেলে ওরা বারবার চিকেন বিরিয়ানি খেতে চাইবে, আর তাছাড়া এসব খাবার ওদের পেটে সইবে না। ওদের জন্য ওই ভাজা ভাতই ঠিক আছে। হ্যাঁ কাকু, আমি চিকেন বিরিয়ানি খাবো না, আপনারা খান, কোনো অসুবিধা নেই। এই বলে লিপিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছু সময়ের জন্য লিপিকা খুবই খুশি হয়েছিল এই ভেবে যে সে আজকে প্রথমবারের মতো চিকেন বিরিয়ানি খেতে পারবে, কিন্তু চৈতালির ওরকম ব্যবহারে সে খুব অপমানিত বোধ করেছিল। পরের দিন, মা, বাইরে চিকেন বিরিয়ানি খেয়ে আমার পেট খারাপ করছে। আজকে আমি বাড়িতেই বানানো চিকেন বিরিয়ানি খেতে চাই। তুমি রাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে বলে দাও। চিকেন বিরিয়ানি ওরা কি রান্না করতে পারবে? ওরা তো জীবনে চিকেন বিরিয়ানি খায়নি। যারা কোনোদিন চিকেন বিরিয়ানি খায়নি তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবে? রান্না করতে পারবে কি পারবে না সেটা তুমি কেন চিন্তা করছো? সেটা নিয়ে ওদেরকেই চিন্তা করতে দাও। বাবা ওই লিপিকার পেছনে এত টাকা খরচ করছে, সেই টাকাটা শোধ করতে হবে না? দাঁড়াও, আমি এখনই ওদেরকে ডাকছি। এই বলে চৈতালি লিপিকা এবং তার মাকে সেখানে ডাকে। আজকে রাতে ডিনারে আমরা চিকেন বিরিয়ানি খাবো। আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না কর, আর ভালো করে রান্না করবি, যেন রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি হয়। আবার গরিবদের মতো ভাজা ভাত করে নিয়ে আসিস না যেন। কিন্তু আমরা তো চিকেন বিরিয়ানি রান্না করতে পারি না। তবে কিভাবে রান্না করতে হয় সেটা শিখিয়ে দিলে আমি করে নিতে পারবো, যেহেতু আমি আগে কখনো চিকেন বিরিয়ানি রান্না করিনি, তো সেই জন্য। কি, চিকেন বিরিয়ানি রান্না করা আমি শিখিয়ে দেব? এই বাড়ির কাজের লোক কারা, তোরা নাকি আমরা? আমাদের বাড়িতে তোরা কাজ করিস, সুতরাং আমরা যখন যেটা খেতে চাইবো তখন তো সেটা তোদেরকে বানিয়ে দিতেই হবে। তোরা তো জানিস আমার চিকেন বিরিয়ানি খেতে কতটা ভালো লাগে। আরে এরা কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে না, আমি তো তোকে আগেই বললাম। তাহলে এরকম গরিবদেরকে কাজে রেখে কি লাভ, যারা আমাদের পছন্দের জিনিস আমাদেরকে খাওয়াতে পারবে না? তুমি এদেরকে কাজ থেকে বের করে দাও। আমি একজন ভালো কাজের মেয়েকে দেখবো, যে সবসময় আমাকে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এরকম করবেন না মেম সাহেব, এই কাজটা ছেড়ে গেলে আমরা খুব বিপদে পড়বো। দয়া করুন আমাদের উপর। ঠিক আছে, আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি।
এই এক সপ্তাহের মধ্যে যদি তোমরা আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে না পেরেছো তাহলে আমি তোমাদেরকে কাজ থেকে বের করে দেব। এই শুনে লিপিকা এবং তার মা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে শিখবে এই নিয়েই ভাবতে থাকে। লিপিকা অনেক ভাবনা চিন্তা করার পর দোকান থেকে একটা রেসিপি বুক কিনে নিয়ে আসে, যেখানে চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি ছিল। কিন্তু রেসিপি বুকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে সমস্ত উপকরণের কথা বলা ছিল তার মধ্যে বেশিরভাগ জিনিসই তাদের বাড়িতে অনুপস্থিত ছিল। তাই লিপিকা নিজের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারে না। পরের দিন লিপিকা সেই রেসিপি বুক নিয়ে চৈতালিদের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা শুরু করে। তুই খুব চালাক তাই না? আমি চিকেন বিরিয়ানি রান্না করা শিখে আসতে বলেছি, তুই সেটা না করে 10 কোটি টাকা দিয়ে একটা রেসিপি বুক কিনে নিয়ে চলে এলি। এখন এটা দেখে দেখে তুই আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবি? কেন, এই রেসিপি বুকটা দেখে চিকেন বিরিয়ানি রান্না করলে কি কোনো সমস্যা হবে? আমি তোকে এই রেসিপি বুক দেখে চিকেন বিরিয়ানি রান্না করতে দেব না। আর আমি জানি এই রেসিপি বুক তোর কাছ থেকে নিয়ে চলে গেলে তুই কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবি না। আর আজকে আমি আমার বাবাকে বলেই দিয়েছি, তুই চিকেন বিরিয়ানি রান্না করতে না পারলে তোকে আর তোর মাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেব। আর বাবাও আজকে কিছু বলতে পারবে না। এই বলে চৈতালি লিপিকার কাছ থেকে রেসিপি বুকটা কেড়ে নিয়ে চলে যায়। লিপিকা খুবই চিন্তায় পড়ে। চৈতালি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। লাঞ্চ করার সময় হয়ে এলে লিপিকা সকলের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে। গোপালকান্ত বাবু সবার আগে বিরিয়ানি খেয়ে বলে, আরে বাহ লিপিকা, তুমি তো খুব ভালো বিরিয়ানি বানিয়েছো। সত্যি এই বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। তুমি যে প্রথমবারই এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবে আমি তো আশাই করিনি। এই কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। সে তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে টেস্ট করে বলে, না, হতে পারে না। এত ভালো বিরিয়ানি তুই বানিয়েছিস এটা আমি বিশ্বাস করতে পারবো না। তুই নিশ্চয়ই বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিস তাই না? আর তাছাড়া আমি তো তোর রেসিপি বুকটা কেড়ে নিয়েছিলাম, তাহলে তুই বিরিয়ানি রান্না করলি কিভাবে? তুমি বইটা নিয়ে নিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তার আগেই চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নিয়েছিলাম। আর কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেই পদ্ধতিগুলো আমার মনে ছিল, তাই আমি এটা রান্না করতে পেরেছি। আর আমরা তো গরিব, বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসার মতো টাকা কোথায় পাবো? আমি জানতাম লিপিকা তুমি কোনো অংশে পিছিয়ে নেই। তুমি যেমন পড়াশোনাতেও ভালো তেমনি বাড়ির রান্না বান্না কাজকর্ম সবেতেই ভালো। কি চৈতালি, দেখলি তো আমি বলেছিলাম না লিপিকা সব পারে। লিপিকা অনেক ভালো চিকেন বিরিয়ানি রান্না করা শিখে গেছে। এবার তুইও লিপিকার কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করাটা শিখে ফেল, বুঝেছিস? আমি চিকেন বিরিয়ানি রান্না করা কেন শিখতে যাব? তাও আবার আমি আমার বাড়ির কাজের মেয়ের কাছে বিরিয়ানি রান্না করে শিখবো? কখনোই না। তাছাড়া বড় লোকেদের রান্না শেখার কোনো প্রয়োজন নেই। বড় লোকেদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্যই তো এই গরিব কাজের লোকেরা থাকে। এভাবেই চৈতালি লিপিকা ও তার মাকে অপমান করে। সেদিন লিপিকা প্রথমবারের মতো যেমন চিকেন বিরিয়ানি বানিয়েছিল তেমনি প্রথমবারের মতো সে চিকেন বিরিয়ানি খেয়েছিল। নিজের হাতের বানানো চিকেন বিরিয়ানি খেয়ে লিপিকার খুবই ভালো লাগে। চৈতালি এবং তার মা মাঝে মধ্যেই লিপিকাকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য বলতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন চৈতালিকে ছেলেপক্ষ দেখতে আসে। নিখিল তার বাবা মা এবং তার ছোট ভাই তুহিনের সঙ্গে চৈতালিকে দেখতে এসেছিল। তুহিন সেখানে এসে লিপিকাকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। আসলে তুহিন, লিপিকা এবং চৈতালি একই কলেজে পড়তো আর তুহিন মনে মনে লিপিকাকে পছন্দ করত। আজকে সে সকলের সামনে লিপিকাকে বিয়ে করার জন্য আর্জি জানায়। লিপিকা এবং তার মা এই শুনে খুবই খুশি হয়, কিন্তু চৈতালি এতে প্রচন্ড রেগে যায়। এই লিপিকার বাচ্চা এত সহজে আমার জীবন থেকে যাবে না। আমার জাস্ট ভাবতেই অবাক লাগছে, যেই বাড়িতে আমার বিয়ে হবে সেই বাড়িতে আমাদের চাকরের মেয়েরও বিয়ে হবে। এগুলো সব বাবার জন্যই হচ্ছে। চৈতালি কিছুতেই লিপিকার সঙ্গে একই বাড়িতে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা অনেক করে জোর করায় সে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর চৈতালি এবং লিপিকার শাশুড়ি মা দুই বৌমাকে বলে, আজকে শ্বশুর বাড়িতে তোমাদের প্রথম দিন, তোমরা দুজনেই চিকেন বিরিয়ানি রান্না করবে। চিকেন বিরিয়ানি আমার ফেভারিট খাবার। আজকে আমি তোমাদের দুজনের একটা পরীক্ষা নেব। যে সবচেয়ে ভালো চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে তাকে আমি এই সংসারের সমস্ত দায়িত্ব দেব। এই শুনে চৈতালি খুবই ভয় পেয়ে যায়, কারণ সে চিকেন বিরিয়ানি তো দূরের কথা
কোনো রান্নাই করতে পারতো না। কোনো উপায় না পেয়ে সে লিপিকার কাছে হাত জোর করে তাকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দিতে বলে। লিপিকা চৈতালিকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দেয়। দুজনের বিরিয়ানি রান্না করা হয়ে গেলে লিপিকা লুকিয়ে লুকিয়ে দেখে চৈতালির রান্না করা চিকেন বিরিয়ানি খেতে একটুও ভালো হয়নি, আর তার বানানো চিকেন বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর সেই জন্যই খাবার খাওয়ার সময় লিপিকা তার রান্না করা বিরিয়ানির সঙ্গে চৈতালির রান্না করা বিরিয়ানি পাল্টে দেয়। এই বিরিয়ানিটা তাহলে বড় বৌমা রান্না করেছে। ছোট বৌমা, তোমার বিরিয়ানিটা অতটা ভালো খেতে হয়নি, তাহলে আমি আমার সংসারের সমস্ত দায়িত্ব বড় বৌমার উপর দিলাম। এই শুনে চৈতালি খুবই খুশি হয়। তাকে খুশি হতে দেখে লিপিকারও ভালো লাগে। আর চৈতালি বুঝতেও পারে না যে লিপিকা এরকম ইচ্ছা করেই করেছে, কিন্তু মনে মনে সে তার ভুলটা বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে লিপিকা, আমি তোকে অনেক অপমান করেছি। আমি বলেছিলাম তোর মতো গরিবের কাছ থেকে আমি কখনো চিকেন বিরিয়ানি রান্না করা শিখবো না, কিন্তু আজকে তোর কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করে শিখেই প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে সকলের কাছে আমি এত প্রশংসা পেলাম। তুই আমার মান সম্মানটা বাঁচিয়ে নিলি, কিন্তু আমি এখনো ভালো করে বিরিয়ানি রান্না করতে শিখতে পারিনি। আমাকে কিন্তু আরো ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করে শিখিয়ে দিতে হবে। এই শুনে লিপিকা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে লিপিকা এবং চৈতালি দুজনেই মিলেমিশে হাসি খুশি সংসার করতে থাকে।